আজকে পর্যন্ত আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় এই কারণে, কারণ আমি তোমাদের বলে দিই যে কোনগুলো পড়তে হবে, কি কি পড়া উচিত, যেগুলোকে আমাদের বইয়ের মধ্যে একদম আন্ডারলাইন করে দেই। এসএসসি 26 এবং 27 বা যারা আছো তাদের জন্য আমার এই কোর্সগুলো, অর্থাৎ আমি যেটা করবো যেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং এটা বাদে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ, যেটাকে আমরা বলি সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই সব বইগুলো আমরা এসএসসি 26 এবং 27 এর জন্য সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে লেকচারগুলো শুরু হবে অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত আমরা A to Z আলোচনা করবো একদম ফ্রিতে। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞানের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই নিয়ে। অর্থাৎ বিএমআই নিয়ে আমাদের প্রশ্নে একটা প্রশ্ন বা একটা সৃজনশীল আমাদের থাকে। তুমি যদি টেস্ট পেপার বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে বিএমআই থেকে একটা কোশ্চেন কি অবশ্যই থাকে। এই জিনিসটা নিয়ে কি আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, বিএমআই এর ফুল মিনিং হচ্ছে নরমালি বডি মাস ইন্ডেক্স। অর্থাৎ এখানে আমরা যেটা করব যে একজন মানুষের বা একজন ব্যক্তির উচ্চতার সাথে ভরের যে সম্পর্ক, এর উপর ভিত্তি করে আমরা তাদের দেহের গঠন বা আদর্শ মান বা কতটুকু খাবার খেলে সে শারীরিক সুস্থ অর্জন করতে পারবে, এই জিনিসগুলোকে আজকে আমরা আলোচনা করবো। তো আজকের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা দেখো প্রথমে আমরা সূত্রে চলে যাব প্রথমে আমরা। হ্যাঁ, এখানে দেখো বিএমআই এর সূত্র বলা আছে। হ্যাঁ, বিএমআই জিনিসটাকে আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে সুন্দর করে, প্রাপ্ত বয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেহের উচ্চতার সাথে দেহের ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকে কি বলে? বিএমআই বলে। বিএমআই কাকে বলে এই জিনিসটা আসে। বিএমআই ফুলে হচ্ছে কি বডি মাস ইন্ডেক্স। অর্থাৎ এখানে উচ্চতার সাথে দেহের ওজনের সামঞ্জস্য থাকে, তবেই পুষ্টিগত দিক থেকে কি বলা হয়? শরীর সুস্থ বলা হয়। ওকে, তাহলে বিএমআই সূত্রটা হচ্ছে উপরে হবে হচ্ছে কি আমাদের দেহের ওজন আর নিচে হবে কি আমাদের দেহের উচ্চতা। আচ্ছা, এটা বলতে কি বুঝি আমরা যদি একটু কলম নিয়ে দেখি তোমাদের। হ্যাঁ, তাহলে সূত্রটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে বিএমআই। কি লিখবো আমরা? বিএম, তারপর হচ্ছে কি আমাদের আই সমান সমান উপরে হবে হচ্ছে ওজন। কি হবে আমাদের? ওজন, তাই না? উপরে হবে হচ্ছে আমাদের ওজন হবে হচ্ছে উপরে, এবং নিচে হবে হচ্ছে আমাদের উচ্চতা। কি হবে আমাদের? উচ্চতা। যেহেতু মাউস দিয়ে লেখতেছি তাই একটু লেখার অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে, করার কিছু নেই আসলে। উচ্চতা তাহলে উপরে হবে কি ওজন আর নিচে হবে কি উচ্চতা, এবং উচ্চতা থাকতে হবে হচ্ছে মিটারে। কিসে থাকতে হবে আমাদের? মিটারে। এই পুরোটাকে আমরা স্কোয়ার করে দিব। কি করে দিব আমরা? স্কোয়ার। ওকে, আর ওজনটা থাকবে হচ্ছে কেজিতে। কিসে থাকতে হবে আমাদের? কেজিতে। ওকে, এই তাহলে উপরে হবে কি আমাদের ওজন আর নিচে হবে কি আমাদের উচ্চতা। ওজনটাকে আমরা কেজিতে কনভার্ট করব এবং উচ্চতাকে অবশ্যই আমরা মিটারে কনভার্ট করে দুটোটা কি করে দেবো? আমরা স্কোয়ার করে দেবো। নিচেরটা শুধু স্কোয়ার হবে আর উপরেরটা বাকি যা আছে তাই ভাগ করে দিলে কি অ্যান্সার চলে আসবে। এখন দেখো ওজন সবসময়, এখানে একটা ম্যাথ দেখবা, নিচে একটা ম্যাথ দেওয়া আছে তোমাদের বইয়ে। ধরা যাক একজন দেহের ওজন কত? 80 কেজি। হ্যাঁ, আর উচ্চতা কত? 1.8 মিটার। সব বলা আছে। ওকে, সব বলা আছে, কোনো সমস্যা নেই। ওজন কেজিতেও আছে আবার কি মিটারেও আছে। তাহলে এখানে কিছু করতে হবে না, জাস্ট মাসগুলা কি করবে? এখানে বসায় দিব। অর্থাৎ এখানে ওজনের জায়গায় হবে 80, নর্মালি 80 হয়ে যাবে। আর উচ্চতার জায়গায় যেহেতু 1.8 আছে তাহলে 1 বা 1.8 লিখে এটাকে আমরা কি করে দিব? ক্যালকুলেটারে স্কোয়ার করে দিব। কি করে দিব আমরা? স্কোয়ার। এই হচ্ছে কাজ। এটা করতে আমাদের কোনো সমস্যা নাই যদি কেজি আর কি থাকে? মিটারে থাকে। এখন খেয়াল করো, এখন সবসময় কি আমাদের উচ্চতা মিটারে থাকবে? কখনোই না। কখনোই কোশ্চেনে আমাদের যে বোর্ডের কোশ্চেনগুলো আসবে কখনোই দিবে না, কারণ তোমাকে একটু না একটু কাজ তারা করিয়ে কি করবে? মার্কটা দিবে, এছাড়া কি দিবে না। আচ্ছা, তাহলে কিরকম থাকতে পারে? সাপোজ এরকম থাকবে। কিরকম বলবে? যে এক ব্যক্তির ওজন ধরো যে 162 ইঞ্চি, সাপোজ ধরলাম আর কি। কত? 100 কি বলি উল্টা পাল্টা যে 162 সেন্টিমিটার। কত? 162 সেন্টিমিটার। ওকে, আমরা একটা কলম নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যে 162 কত আছে? 162। ওকে, 162 সেন্টিমিটার কিসে আছে? আমাদের সেন্টিমিটারে আছে। এখন আমাদের কি সেন্টিমিটার রাখলে হবে? না, আমাদের সূত্র অনুযায়ী আমাদের এটা কিসে কনভার্ট করে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে সেন্টিমিটার যেটা থাকবে, সেন্টিমিটার যে মানই থাকবে সেই মানকে তুমি কি করবে? 100 দ্বারা ভাগ করে দিবা। কি করবে? 100 দ্বারা ভাগ। তাহলে যে অ্যান্সার আসবে সেটাই কি হবে? আমাদের মিটার। আমি আবার বলতেছি, আমাদের কোশ্চেনে সেন্টিমিটারে যে অ্যান্সার থাকবে এটাকে আমরা মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা যে মান থাকবে ওই মানটাই কি করবো? আমরা 100 দ্বারা ভাগ করবো। তারপর যে মানটা পাবো ওই মানটা আমরা কি করব? উত্তরে বসে কি অ্যান্সারটা বের করবো। সাপোজ 162 সেন্টিমিটার, তো এটাকে আমরা 100 তে কনভার্ট করছি। এখন যদি আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, সবাই একটু ওয়েট করো। ওকে, ক্যালকুলেটরটা নিয়ে আসলাম।
হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা সাপোজ লিখি 162 ভাগ কত 100, তাহলে কত আসে আমাদের 1.62। তাহলে কত আসে এখানে 1.62 মানে হচ্ছে 1.62 মিটার। এটা কি হবে মিটার। এখন তুমি কি করবা, এখন ধরো যে ওজন কত 80 কেজি দেওয়া আছে, কত 80, তাহলে সূত্র যদি আমরা বসাই তাহলে কি হবে, তাহলে উপরে হবে হচ্ছে কত আমাদের কেজি 80, ওকে, আর নিচে হবে কত আমাদের 1.62 স্কোয়ার, কি হবে 1.62 স্কোয়ার, শেষ অ্যান্সার। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে যে ওজন অলওয়েজ কেজিতেই থাকে, এটা বেশি ঘুরায় না। আর উচ্চতাটা সেন্টিমিটারও থাকতে পারে, আবার কি মিটারও থাকবে, মিটার থাকলে সমস্যা নাই, কিন্তু যদি সেন্টিমিটার থাকে তাহলে কি করতে হবে, এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, শেষ কাজ। সেন্টিমিটার থাকবে কাজ। এবার যদি বলে আমরা যখন আমাদের নিজে আরেকজন হাইট জিজ্ঞেস করি, তখন কি আমরা বলি যে আমরা 162 সেন্টিমিটার, বা আমরা বলি যে আমি 200 সেন্টিমিটার, বা আমি 180 সেন্টিমিটার, এটা কিন্তু আমরা কি বলি না, আমরা কি বলি, আমি 5 ফুট 4 ইঞ্চি, এই 5 ফুট 6 ইঞ্চি, বা ধরো কি সে 6 ফুট, এরকম বলি, তাই না? আচ্ছা, ধরো যে একজন ব্যক্তি সে বললো সে 5 ফুট কত 4 ইঞ্চি, কি বললো 5 ফুট 4 ইঞ্চি, তাহলে আমরা এটা কিভাবে কনভার্ট করব? ওকে, সে বললো কত 5 ফুট 4 ইঞ্চি, এটাকে কিভাবে কনভার্ট করবো? তাহলে মনে রাখবা, তোমাকে যেটা করতে হবে, আগে তোমাকে জানতে হবে 1 ফুট সমান সমান কত ইঞ্চি। তোমাকে কি জানতে হবে? 1 ফুট সমান সমান কত ইঞ্চি। ওকে, আচ্ছা দেখো এখানে খেয়াল করেছি, আমরা লিখে দিচ্ছি 1 ফুট সমান সমান কত আমাদের 12 ইঞ্চি। কত ইঞ্চি আমাদের? 12 ইঞ্চি। তাহলে আমি যেহেতু বলছি আমি কত বলছি 5 ফুট 4, এটাকে আমরা আলাদা আলাদা ভাঙতে হবে। তাহলে কত হবে 5 ফুট, ধরো যে 5 ফুট কত 4 ইঞ্চি, তাই না? তাহলে 5 ফুটটাকে একটা ইঞ্চিতে কনভার্ট করব। তাহলে 1 ফুট সমান সমান খেয়াল করো কত 12 ইঞ্চি। তাহলে এখানে কত আছে ভাঙা 5 ফুট হিসাব করবো, ফার্স্টে পূর্ণ সংখ্যা হিসাব করবো। তাহলে 5 ফুট মানে কি 5 12 কত 60, গুণ হবে, তাহলে কত হবে 60 ইঞ্চি। পাইলাম, শেষ। 1 ফুট সমান সমান কত 12 ইঞ্চি। তাহলে এখানে আছে কত 5 ফুট 4 ইঞ্চি। তাহলে আগে আমরা ফুটকে ভেঙে নিব। তাহলে 5 ফুট, তাহলে 1 ফুট মানে কত 12 ইঞ্চি, তাহলে 5 ফুট মানে কত 5 12 60, তাহলে কত হবে 60 ইঞ্চি। এখন পাশে তো 5, তাহলে 5 ফুটের কাজ আমাদের শেষ। এবার আছে কত 4 ইঞ্চি। তাহলে আমরা 5-এর জন্য কত ইঞ্চি পাইছি? আমরা 60 ইঞ্চি পাইছি, কত 60। তাহলে প্লাস কত হবে 4, যে আমরা লিখে দিচ্ছি। তাহলে মোট ইঞ্চি কত হবে 60 প্লাস 4 মানে কত 64 ইঞ্চি। আশা করি সবাই বুঝতে পারো। যদি বলতাম 5 ফুট 6, তাহলে তুমি কত 5 12 60, 60-এর সাথে কি করবো 6টা যোগ করে দিবে, তাহলে কত হবে 66 ইঞ্চি। একদম ইজি। এই তো এইভাবে। এখন কি করব, এই ইঞ্চিটাকে আমরা কি করব সেন্টিমিটারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? সেন্টিমিটারে। তাহলে দেখো 1 ইঞ্চি সমান সমান কত 2.54 কি সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান সমান কত 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা কত পাইছি 64 ইঞ্চি। তাহলে যে মানটা পাবো সেটা কি করব 2.54 দ্বারা গুণ করব। তাহলে দেখো 64 ইন্টু কত হবে 2.54, তাহলে কত আসে 162.56 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পারছো। প্রথমে আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করব, তারপর জানবো 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার। যেহেতু 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, তাহলে আমরা এই 64কে গুণ দিব কত 2.54 দিয়ে। এরপর আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কি হবে সেন্টিমিটার আসবে। এখন আমাদের কি সেন্টিমিটার রাখলে হবে না, আমাদের কিসে কনভার্ট করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে যদি কনভার্ট করি তাহলে আমরা জানি সেন্টিমিটার যে মান থাকবে সেটাকে আমরা কি করবো 100 দ্বারা ভাগ করে দিব। কি করব 100 দ্বারা ভাগ, তাহলে যে মানটা আসবে সেটাই কি আমাদের মিটারে চলে আসবে। কিসে আসবে? মিটার। শেষ। এভাবে। তাহলে আমরা যদি একটু পড়ি তোমাদের দেখাই, যেটা কোশ্চেন আসে 162.56 ভাগ হচ্ছে কত আমাদের 100। হ্যাঁ, 162 পয়েন্ট হচ্ছে আমাদের 5656 ভাগ হচ্ছে আমাদের কত 100, তাহলে কত আসবে 1.625। তাহলে এখানে অ্যান্সার আসবে কত আমাদের যেটা কাঙ্ক্ষিত যে উচ্চতার যে অ্যান্সার 1.625, 625 কত মিটার। শেষ, ইজিলি। এইভাবে আমরা কি করবো কনভার্ট করতে। এখন তোমাকে সেন্টিমিটার দেখ আর হচ্ছে আমাদের কি ফুট দেখ, সবগুলোকে আমরা এইভাবে বের করে নিব, এর বাইরে আসলে আসে না। আচ্ছা দেখো, এখন বের করার পর দেখবে একটা অ্যান্সার আসবে। যেমন এই যে উদাহরণটা যদি আমরা দেখি, বইয়ের উদাহরণটা এখানে আছে কত 24.7। অ্যান্সার দেখছো এই যে এটা। এখন এখানে 4 জন ব্যক্তি দেখতে পাচ্ছ, এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, আর কজন এই যে মোটু একজন আছে। ওকে, এই আর কি। তো যদি আমাদের এটা মান বের করার পর মানে সূত্র বসানোর পর যদি মান আসে, ধরো যে এখানে কত 24.7 আসছে, তো এরকম আসলো যে মান 18.5 থেকে ছোট আসছে, অর্থাৎ তোমার উপরে ওজন আর উচ্চতাকে মিটার স্কোয়ার করার পর অ্যান্সারটা আসছে হচ্ছে ধরো যে 18.5 থেকে ছোট, 18.5 থেকে ছোট, ধরো 17.5। ওকে, ছোট আসলো, 18.5 থেকে ছোট আসলো। তাহলে ছোট যদি আসে তাহলে এটা কি তোমার কম ওজন। তো
তোমার ওজন কি আছে নর্মালি কম আছে, তাহলে তোমাকে আরো বেশি খেতে হবে। আচ্ছা, এখন যদি 18.5 থেকে 24.9 এর ভিতরে আসে, অর্থাৎ আমাদের বিএমআই অ্যান্সার বের করার পর 18.5 থেকে 24.9 আসে, তাহলে তুমি বুঝবা তুমি কি অবস্থা আছো, সঠিক ওজন। মানে তোমার ওজন অনুযায়ী তোমার যে উচ্চতা এটা কি ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। এখন যদি 24.9 থেকে বেশি আসে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 25 থেকে কত 29.9, তাহলে তোমাদের বেশি ওজন। তার মানে বেশি ওজন মানে তোমাকে কি করতে হবে, নর্মালি ব্যায়াম করতে হবে, এই ব্যাপারগুলো। আচ্ছা, যদি 30 থেকে বেশি আসে, 30-এর পড়লো, তাহলে তোমার কি বেশি মোটা হয়ে গেছে, তার মানে তোমাকে কি বেশি পরিশ্রম করতে হবে, অর্থাৎ তোমার শরীরে কি চর্বি জমে গেছে, তোমাকে কি করতে হবে, বেশি ব্যায়াম করতে হবে। এই হচ্ছে আমাদের মাপকাঠির ফর্মুলা। যদি 18.5 থেকে নিচে আসে তাহলে তোমাকে আরো খাবার বৃদ্ধি করতে হবে, যদি 18.5 থেকে 24.9 আসে তাহলে তোমার ওজন ঠিক আছে, সঠিক। আর এর থেকে যদি বেশি আসে তাহলে বেশি ওজন ব্যায়াম করতে হবে। যদি এর থেকে বেশি আসে তাহলে কি করতে হবে, তুমি শরীরে কি চর্বি জমে গেছে, তাহলে কি বেশি বেশি ব্যায়াম করতে হবে। তাহলে এই যে নারীর ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, পুরুষের ক্ষেত্রেও কি হয়, নর্মালি সেম ধরা হয়, তাই না? তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে কি দরকার। তো পরীক্ষার হলে এরকম কোশ্চেন থাকবে, একজন ব্যক্তির ওজন এত, তার উচ্চতা এত, তুমি করার পর অ্যান্সার বের করার পর তোমাকে বলবে তার কি কি করা উচিত। তাহলে যদি 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 18.5 থেকে 24.9 এর ভিতরে আসে তাহলে সে সঠিক আছে, আর যদি যদি নিচে আসে তাহলে কি তার আরো বেশি খাবার গ্রহণ করতে হবে, পুষ্টিকর সমৃদ্ধ সুষম খাদ্যযুক্ত। এরপর যদি এর থেকে বেশি আসে তাহলে কি তার ব্যায়াম করতে হবে। তারপর বলবে তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি কিনা, হ্যাঁ, যদি 29.9 থেকে বেশি আসে তাহলে কি হবে, তার স্বাস্থ্যের ঝুঁকি হবে। এই কোশ্চেন গুলো আসে বেশিরভাগ। ওই যে আমার বিড়াল চলে আসে পিছনে। আচ্ছা, দৈনিক খাবার কেমন হবে, এটা আমাদের লাগবে যে দৈনিক খাবার কেমন হবে। এই দেখো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু হাইলাইটার দিয়ে দেখাই, সবকিছু কিন্তু পড়া লাগে না, ওকে, এই জন্য আমি এই জিনিসটা দেখাই। এই দেখো আমাদের একজন পূর্ণবয়স্ক শারীরিক পরিশ্রম করা মানুষের 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের শারীরিক পরিশ্রম যদি করে তাহলে তো তার কত খাবার কিলো ক্যালোরি প্রয়োজন, 2000 থেকে কত 2500 কিলো ক্যালোরি প্রয়োজন। এটা পরীক্ষায় গিয়ে আসবে। তোমাকে এখানে একটা চার্টের মতো দেখতে পাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, প্রোটিন লেখা আছে, তারপর কি শর্করা লেখা আছে। তাহলে প্রোটিন আমরা কত পার্সেন্ট খাবো, প্রোটিন খাবো হচ্ছে কত 15%, 15% খেতে হবে। আচ্ছা, শর্করা কত খাবো আমরা, শর্করা হচ্ছে সবচেয়ে বেশি খাবো, শর্করা কি 60%, কত পার্সেন্ট আছে 60%। স্নেহ পদার্থ সম্পৃক্ত বলতে কি বোঝায়, সম্পৃক্ত বলতে বোঝায় যে স্নেহ পদার্থগুলোর সাথে নর্মালি চর্বি যুক্ত থাকে সেগুলাকে কি বলা হয়, সম্পৃক্ত বলা হয়। তেল, ঘি এগুলো যুক্ত থাকলে সেগুলাকে নর্মালি কি বলা হয়, সম্পৃক্ত। আর স্নেহ অসম্পৃক্ত মানে হচ্ছে যেগুলোর ভিতরে চর্বি খুবই কম পরিমাণে থাকে, যেমন ডাল, ওকে, শাকসবজি, এগুলো হচ্ছে কি নর্মালি স্নেহ অসম্পৃক্ত, এগুলোর মধ্যে কি নর্মালি কম পরিমাণে কি থাকে, চর্বি থাকে। আচ্ছা, আর স্নেহ কি ডিম, এগুলো আর কি। যাই হোক, এই হচ্ছে একজন পূর্ণবয়স্ক খাদ্যর বিভাজন। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরে চলো, একটু ওয়েট করো। এবার ঠিক আছে। তারপর সুষম খাদ্য কি কি পড়তে হবে, এটাই বড় বিষয়। সুষম খাদ্য কাকে বলে পড়তে হবে, কাকে বলে এটা কোথায় আছে আমি তোমাদের একটু দেখাই দিই। এই যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি হ্রাস পাওয়া যায় তাকে বলে সুষম খাদ্য বলে, যাকে বলে ব্যালেন্স ডায়েট। তো বলতে পারি সুষম খাদ্য কাকে বলে বা ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝো, এটাকে কিন্তু বলতে হবে, একটু পড়বা। এরপরে আরো তো বেশি 2000 থেকে 2500 ক্যালোরি, এটা আমরা পড়ছি, আর আমাদের দরকার না, এখানে পড়ার আর কোনো কিছু নাই। এইবার পড়া যাচ্ছে হচ্ছে এই যে সুষম খাদ্য পিরামিড, তোমরা দেখতে পাচ্ছ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে এরকম আমাদের পিরামিড দেওয়া থাকবে, ওকে, বা পিরামিড আঁকতে হইতে পারে। বলতে পারো যখন সুষম খাদ্য পিরামিড দেখাও, আলোচনা করো, তখন আমাদের এই পিরামিডটা কি দেখতে হবে। আচ্ছা, এটা কিভাবে আমরা করব, প্রথমে যে খাদ্য আমাদের সবচেয়ে বেশি খেতে হয়, এই নিচে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য, চাল, রুটি, পাউরুটি, এগুলো আর কি, হ্যাঁ। আর এর উপরের লেভেলে যেটা আছে এটা হচ্ছে আমাদের একটু বেশি খেতে হবে, শর্করা থেকে কম আর কি, সহজ কথা। এটা হচ্ছে কি ভিটামিন, খনিজ। এরপরে হচ্ছে কি আমাদের আমিষ, ডিম, বলছে কি মুরগির মাংস, মাছ, এগুলো। এরপরে স্নেহ পদার্থ সবচেয়ে কি আমাদের কম পরিমাণে খেতে হবে। তোমাকে এখানে কি করবে জানো, এখানে এরকম একটা পিরামিড দিয়ে বলবে যে এখানে দিবে পি, কি দিবে আমাদের পি, আবার এখানে দিবে হচ্ছে কি কিউ, ওকে। তোমাকে বলে পি চিহ্নিত অংশটি কি এবং এটি কেন দেহের জন্য প্রয়োজনীয়। তাহলে পি চিহ্নিত অংশটা হবে শর্করা, এবং এটা কি আমাদের শরীরে শক্তি জমায়, এবং শর্করা কি চাল, এগুলা, পাউরুটি, তারপর রুটি, এগুলো হচ্ছে নর্মালি শর্করা জাতীয় খাদ্য, আলু, ওকে। এইভাবে আমাদের কোশ্চেন আসবে। এরপরে আমরা চলে যাই। এরপরে তোমরা একটু নিচে এগুলা রিডিং পড়লে হবে, আর কোনো সমস্যা নাই। আমি দেখিয়ে দেবো যে কি কি পড়তে হবে আসলে। জাঙ্ক ফুড বলতে কি বোঝায়, জাঙ্ক ফুড বলতে তোমরা কি কি খাও,
ওই যে আমরা যেটা খাই বাহিরে, যেটা সুস্বাদু বা লোভনীয় সবার, বার্গার, তারপর হচ্ছে কি পিৎজা, তারপর চিপস, মচমচে ভাজা, এগুলাকে আমরা কি বলি, জাঙ্ক ফুড বলি। তো বেশি পরিমাণ জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেলে নর্মালি আমাদের শরীরে চর্বি জমে যায়, তাই না? তাহলে এগুলা খুবই কি সীমিত পরিমাণে খেতে হবে, যেটাকে আমার অবশ্যই খাওয়া কি জরুরি। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে খাদ্য সংরক্ষণ, খাদ্য যেন না পচে, এটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি এর উপর ভিত্তি করে। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বলতে কি বুঝো, এটা আমাদের খ নাম্বারে বা অনুধাবনে আসবে। আর জাঙ্ক ফুড কি, এটা আমাদের কি ক নাম্বারে আসবে। আচ্ছা, এরপর খাদ্য সংরক্ষণ, খাদ্যকে আমরা এই কয়েকটা উপায়, যেমন শুষ্ককরণ, এগুলা পড়বা, রেফ্রিজারেশন, তারপর কি ফ্রিজিং, সংরক্ষণ দ্রব্য, এগুলো আমরা কি ভিতরে ভিতরে পড়ে নিব। মেইন কথা হচ্ছে এখানে পয়েন্টগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, জাস্ট তারপর কি ভিতরে তুমি এগুলা রিডিং দিয়ে দিবে। ওকে, রিডিং দিয়ে দিবে জাস্ট। আচ্ছা, এগুলো তোমার পড়ে নিতে হবে। ভিনেগার আমাদের পরিচিত, যেটা আমরা কি চাটনি আচার ব্যবহার করে থাকি, তোমরা এটা জানো। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণকে কি বলে, নর্মালি ভিনেগার বলে। ভিনেগার বলতে কি বোঝায়, এটি কার দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড, এগুলা কি বেশি আসবে। ওকে, এই এই এগুলা দেখবো সংরক্ষণ দ্রব্য, নোটগুলা পড়া বেশি বেশি করে। তারপর চিনি বা লবণ দ্রবণের সংরক্ষণ, এটা আসে খুব। হ্যাঁ, এটা আমাদের খ নাম্বার আসে, চিনি বা লবণের সংরক্ষণ কিভাবে করা হয়। তাহলে এই 5টা উপায়কে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। এটা কিন্তু গহ নম্বরে আসে, যে সংরক্ষণ কিভাবে করা যায়। এই 5টা ধাপ লিখবা, তারপর ভিতরে তুমি জাস্ট রিডিং পড়ে বানিয়ে রেখে দিবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসো তামাক ও অন্যান্য মাদক দ্রব্য, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এটা হচ্ছে আমাদের দেহের জন্য কি খুবই ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। তাও আমরা সবাই, বেশিরভাগ মানুষ কি করে, এটা গ্রহণ করে। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা স্বাভাবিক ফুসফুস তোমরা দেখতে পাচ্ছ, আর খাওয়ার পর হচ্ছে এই অবস্থা হয়ে যায়। কি ভয়ানক অবস্থা, তাই না? তো মানুষকে তুমি যতই দেখাও, আসলে কাজ হয় না, কি হয়, তাই না? এ হচ্ছে সে আমাদের ফুসফুস স্বাভাবিক, আর এটা হচ্ছে এই খাবার পর অবস্থা। এখানে রিডিং দিবা, ধূমপানের ক্ষতিকর দিক কি, এই জিনিসগুলো দিবা। এরপরে আমরা কি পড়া দরকার বলে দিচ্ছি আমি। এরপরে হচ্ছে মাদকাসক্তি, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য হু এর ফুল মিনিং যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ডাব্লিউ দ্বারা বোঝায় ওয়ার্ল্ড, এইচ দ্বারা বোঝায় হেলথ, ও দ্বারা বোঝায় কি আমাদের অর্গানাইজেশন। এটাকে তুমি বলতে পারে যে বিশ্ব সংস্থার হু এর ফুল মিনিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, আচ্ছা, মাদকাসক্তি কিন্তু আমাদের আশেপাশে, বা এটা খুবই জনপ্রিয়। ওকে, তাহলে কোশ্চেন যদি আসে, তাহলে মাদকাসক্তি আসা থেকে কি সম্ভাবনা অনেক বেশি। ওকে, তোমরা যেটা পড়বা, মাদকাসক্তি কি কি আছে, কি কি দ্রব্য আছে, এগুলা পড়বা। ওকে, আচ্ছা, আর পড়বো হচ্ছে মাদকাসক্তির লক্ষণ, যেটা আমাদের, আর লক্ষণ দিয়ে বলবে এটা কি, সে কিসের ভিতরে আসক্ত আছে, বা কি হতে পারে, তার অবস্থা কি, এই ব্যাপারগুলো। খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, সবসময় অগোছালো থাকা, চোখ লাল হয়ে যাওয়া, বিমুখতা, হতাশ, এগুলা জিনিসগুলো কি পড়ে যাবে। এগুলো সবগুলো একটু জাস্ট নর্মালি একটু রিডিং দিয়ে যাবে। ওকে, আর রাগ আসক্তি নিয়ন্ত্রণ, এগুলো রিডিং দিবা। এখানে এত পড়ার এখানে কিছু নাই, এগুলো রিডিং দিলে হবে জাস্ট। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। যে এইডস, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইডস কি সংক্রামক। সংক্রামক মানে কি একজনের থেকে আরেকজন ছড়ায়। কিভাবে ছড়ায় এটা আমরা এখন দেখবো। 1981 সালে খ্রিস্টাব্দে প্রথম আমেরিকা এইডস চিহ্নিত হয়। তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি পরিগণিত হয়। আফ্রিকার দেশগুলোতে প্রকোপ সবচেয়ে বেশি। তোমাকে বলবে কোন দেশের প্রকোপ সবচেয়ে বেশি, তোমাকে তখন বলতে হবে কি আফ্রিকার শহরে। ওকে, আচ্ছা, এইডস এর ফুল মিনিংটা তোমাকে জানতে হবে। অ্যাকিউয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, এটি এক ধরনের ভাইরাস। তার মানে এটা কি তুমি বলে কি ব্যাকটেরিয়া, ভাইরাস, নাকি পরজীবী, নাকি ছত্রাক, এগুলা কোশ্চেন আসবে। তখন বলতে হবে কি ভাইরাস। এই ভাইরাসটার নাম কি, তার নাম হচ্ছে কি HIV, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর ফুল মিনিং, HIV এর ফুল মিনিং, এইডস কি সংক্রামক রোগ, HIV কি এক ধরনের ভাইরাস, যেটার মাধ্যমে কি এইডস হয়ে থাকে। আচ্ছা, এরপরে তোমরা কি বলবা, এইডস রোগের লক্ষণ পড়বা, লক্ষণগুলা কি কি। আচ্ছা, এখানে পড়বা কাদের বেশি হয়, কারা বাহক হিসেবে কাজ করে, এগুলো তোমরা অবশ্যই রিডিং করবা। এরপরে কিসের মাধ্যমে চড়ায়, অর্থাৎ সমকামী কিংবা নারী পুরুষের অনিরাপদ মিলনের কারণে। ওকে, এই জিনিসগুলো একটু দেখে যাবা। এখানে কারণগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। কিসের মাধ্যমে ছড়ায়, এই জিনিসগুলো কি দেখে যাবে অবশ্যই অবশ্যই। ওকে, আচ্ছা, তারপর এইডস সংক্রামিত জন্য সবাইকে ধারণা করা হচ্ছে রক্তদানে অনিরাপদ, এই জিনিসগুলা, এগুলো আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি, এগুলো একটু দেখে যাওয়া সবাই সুন্দর করে। রিডিং পড়লে তোমরা এগুলো বুঝতে পারবা। ওকে, তারপর স্বাস্থ্য রক্ষা, শরীরচর্চা ও বিশ্রাম, এগুলো তো অবশ্যই দেখে যাবে, যেতে হবে। শরীরচর্চা বা বিশ্রাম কিভাবে করতে হয়, বা কিভাবে করলে আমাদের দেহ ভালো থাকবে,
তারপর দেহ ও মনকে সুস্থ ও সতেজ রাখার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে কি দৈনিক 6 ঘন্টা ঘুমানো কি অত্যন্ত প্রয়োজন। 6 ঘন্টা ঘুমাতে হবে, এর বেশি ঘুমালে আরো ভালো। সহজ কথা, অনেকে বলে 6 ঘন্টার কম, পড়তে পড়তে পাগল হয়ে যাও, মানুষের কথা বেশি কানে দিবে না। 6 ঘন্টা ঘুমানো ভালো, এর চেয়ে আর একটু বেশি ঘুমানো আরো ভালো, তাহলে শরীর ভালো থাকবে, তোমার বিভিন্ন কাজে কি হবে করতে ভালো লাগবে, তুমি কি পাবা, উৎসাহ পাবা। বাকি কথায় কান দিও না। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, বালক বালিকাদের 8 থেকে 9, শিশুদের কত 10 থেকে 12 ঘন্টা ঘুমের প্রয়োজন। যারা রাতে কাজ করে তাদের কি প্রয়োজনীয় বিশ্রামের কি প্রয়োজন হয়। এছাড়া হচ্ছে মনের বিশ্রাম। মনের বিশ্রাম বলতে কি বোঝায়? মনের বিশ্রাম বলতে বোঝায় এটা হচ্ছে কি, অনেকে কি ছবি আঁকেন রিফ্রেশমেন্টের জন্য আর কি, ভালো লাগে কাজগুলা। অনেকে বাগান পরিচর্যা করে, পশু পাখি লালন পালন করে, এই ব্যাপারগুলো হচ্ছে কি আমাদেরকে বিশ্রামের হচ্ছে অন্তর্ভুক্ত। ওকে, তো আজকে পর্যন্ত। আমার নরমাল ভিডিওগুলো একটু বড় হয়ে যায় এই কারণে, কারণ আমি তোমাদের বলে দেই যে কোনগুলা পড়তে হবে, কি কি পড়া উচিত, যেগুলা কি আমাদের বইয়ের মধ্যে একদম আন্ডারলাইন করে দেই।